সন্ধ্যার আবছা অন্ধকারে বাড়িটার দিকে তাকিয়ে নির্ভয়ের গা শিউরে উঠল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের বিশাল একটা বাড়ি, বড় কাঠের দরজায় লোহার বাত দিয়ে খোপ কাটা, প্রতিটা খোপে লোহার গজাল পিটিয়ে বসানো। দরজার দুই পাল্লায় বড় দুটো ঢাল ঝুলছে, তাতে পিতলের পাত দিয়ে আঁকা টানা টানা চোখ। বাড়িটার অনেক জায়গা ভাঙা, চুনকাম উঠে গেছে, কোথাও ইট খুলে পড়ে দেয়ালটা যেন দাঁত বের করে আছে। ছোট ছোট গাছ, আগাছা আর লতাপাতা বাড়িটাকে ঘিরে ফেলেছে। তবুও ভয় পাওয়ার ছেলে নির্ভয় নয়। বয়স 11 হলেও তার সাহস যেন 21 বছরের। নির্ভয়ের মনে পড়ল কাকার কথা। অদ্ভুত মানুষ, নিজের কাকা, অথচ নির্ভয় আজ পর্যন্ত তাকে চোখে দেখেনি, শুধু গল্প শুনেছে। নাম শ্রী নিশাকর নন্দী, লম্বা ফর্সা চেহারা, কপালে রক্তচন্দনের ত্রিপুণ্ডরক, গলায় রুদ্রাক্ষের মালা। দর্শনে এমএ পাশ করেছেন, কিন্তু কোনো চাকরি করেননি। হঠাৎ কি মনে করে শহরের অর্ধেক সম্পত্তি বিক্রি করে দিয়ে এই নির্জন গ্রামে ভাঙাচোরা বাড়িটা কিনে নেন। তারপর থেকেই তার একা থাকা এক রহস্যময় জীবন। কিন্তু কেন? পথে আস্তে আস্তে নির্ভয় অনেক ভেবেছে। এতদিন কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ কাকা তাকে এত আদর করে ডাকলেন কেন? এ কি দয়া, নাকি একা জীবনে হঠাৎ সংসারের টান জেগেছে? হঠাৎ বিকট শব্দে বিশাল দরজাটা খুলে গেল। নির্ভয়ে চমকে তাকালো। সামনে সেই মানুষ, প্রশস্ত কপাল, রক্তচন্দনের ত্রিপুণ্ডরক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে লাল পোশাক, হাতে একটা পুরনো পুঁথি। আরে এসো নির্ভয়, এসো। কেমন আছো? তোমার বয়স কত হলো? আসতে খুব কষ্ট হয়নি তো? না, আমি ভালোই আছি। তা ভালো ভালো, কিন্তু তোমার বয়স কত বলো তো? পরিচয় হতেই দুবার বয়সের প্রশ্ন। ব্যাপারটা নির্ভয়ের একটু অদ্ভুত লাগলো। আসছে জন্মদিনে আমি 12তে পড়ব। তোমার জন্মদিন কবে? 11ই আষাঢ়। বেশ বেশ, তাহলে আর 9 মাস পরেই তুমি 12তে পা দেবে, তাই তো? হ্যাঁ। তা বেশ তা বেশ, আমি আমার সব কথা ডায়েরিতে লিখে রাখি। ওরে বাঞ্ছা, নির্ভয়কে বাড়ির ভেতরে মাসিমার কাছে নিয়ে যা। বাঞ্ছা নিশাকর বাবুর চাকর, রোগা সরু লিকলিকে চেহারা, নীলচে চোখ দুটো যেন একটু বাইরে বেরিয়েছে। দেখলেই মনে হয় এই ভুতুরে বাড়িতে চাকরি করতেই যেন ওর জন্ম। মানুষের ভিড়ে এই চেহারা একেবারেই বেমানান। আসুন খোকাবাবু। একটা অদ্ভুত হাসি এসে নীল চোখ ঘুরিয়ে বাঞ্ছা নির্ভয়কে ভেতরে নিয়ে গেল। বেশ আরামেই দিন কাটছিল নির্ভয়ের। পেট ভরে খায়, ঠাকুমার সঙ্গে গল্প করে, আর সারা বাড়ি ঘুরে বেড়ায়। তবে নিশাকর বাবুর আদেশ এই বাড়ির সিং দরজা পার হওয়া নির্ভয়ের জন্য একেবারেই নিষেধ। একদিন চুপি চুপি পা টিপে ঢুকে পড়ল কাকার স্টাডি রুমে। বড় একটা হলঘর, খুব উঁচু সিলিং, চারিদিকে সারি সারি আলমারি, সব বই আর পুঁথিতে ভর্তি। দেওয়ালে ঝোলানো অদ্ভুত সব ছবি। কোথাও লম্বা দেহের এক কাপালিক, সামনে জ্বলছে আগুন। কোথাও সব সাধনায় মগ্ন এক তান্ত্রিক সন্ন্যাসীর ভয়ঙ্কর চেহারা। একটা ছবি তো আরও ভয়ঙ্কর, এক বিশাল দেহী সন্ন্যাসী লম্বা নখ দিয়ে এক কিশোরের বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে খাচ্ছে। নির্ভয়ের গা কাঁটা দিয়ে উঠল। সে ভয়ে চোখ ফিরিয়ে নিল। হঠাৎ চোখে পড়ল আরেকটা ছবি। অজিন চর্ম ঢাকা টেবিলের সামনে বসে আছেন কাকা। তার ডান হাতে একটা মানুষের কঙ্কাল, যেন পান পাত্র। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না নির্ভয়। দম বন্ধ হয়ে আস্তে আস্তে ছুটে বেরিয়ে এলো। মনে হলো ঘরের ভারী বাতাস যেন পিছন থেকে হেসে উঠল। সেদিন সন্ধ্যায় নির্ভয় ঠাকুমাকে জিজ্ঞাসা করল, ঠাকুমা, এত বড় বাড়িটি কে বানিয়েছিল? যারা বাড়িটা বানিয়েছিল তারা অনেক আগেই মারা গেছে। আমরা তো ছোটবেলা থেকেই বাড়িটাকে এমনই ফাঁকা দেখেছি। পরে তোমার কাকা এসে এটা কিনে নেয়। সে কি?
কাকা তো তোমাকে মাসি বলে ডাকেন। ওটা ওর দয়া, আমি তো এখানে আশ্রিত হয়ে আছি। তুমি তাহলে আমার আসল ঠাকুমা নও? নির্ভয়কে বুকে টেনে নিলেন ঠাকুমা। না রে পাগল, আমি এই গ্রামেরই মেয়ে, একা নিরাশ্রয় বিধবা। তোমার কাকা আসার পর থেকে এখানে আছি। নির্ভয় ঠাকুমার কোলে মাথা রেখে বলল, তাহলেও তুমি কিন্তু আমার নিজের ঠাকুমার মতো। ঠাকুমার চোখে জল এসে গেল। আচ্ছা রে, তাই থাক। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। বাইরে হঠাৎ দমকা হওয়ার শব্দ উঠল। ভয়ে ভয়ে নির্ভয় আবার প্রশ্ন করল, ঠাকুমা, কাকা মানুষটা কেমন? খুব ভালো তো? ভালো, এমন দয়ালু মানুষ আমি আর দেখিনি রে। রাস্তাঘাটে কোনো অসহায় ছেলে মেয়ে দেখলেই উনি তাদের বাড়িতে নিয়ে আসেন। তোকে বলিনি বুঝি সেই সব গল্প? ঘাড় নেড়ে নির্ভয় বলল, না তো। তাহলে শোন, অনেক দিন আগের কথা। আমি তখন সবে এই বাড়িতে এসেছি। একদিন সন্ধ্যায় কর্তা বাবু একটা ফুটফুটে মেয়েকে নিয়ে এলেন। মেয়েটা খুবই ভালো ছিল, কয়েকদিনের মধ্যেই বাড়ির মেয়ের মতো হয়ে গেল। এখানে প্রায় 3 মাস ছিল। তারপর সে কোথায় গেল? দীর্ঘশ্বাস ফেললেন ঠাকুমা। ভগবানই জানেন কোথায় গেল। একদিন সকালে উঠে দেখি সে নেই। কর্তা বাবু চারিদিকে খোঁজ করলেন, পুকুরে জাল ফেললেন, লোক পাঠালেন, কিন্তু মেয়েটার আর কোনো খোঁজই পাওয়া গেল না। ঠাকুমা চুপ করে গেলেন। নির্ভয় কৌতূহলী চোখে চেয়ে রইল। আর একদিন এলো একটা ছেলে, নাম ছিল বিদেশিয়া, হাতে একটা একতারা ছিল। কর্তা বাবু তাকে খুব আগ্রহ করে বাড়িতে আনলেন। কত প্রশ্ন করলেন, বয়স কত, বাড়ি কোথায়, কে কে আছে। কিন্তু সে একদিন হঠাৎ করে উধাও হয়ে গেল। কি বলছো? ঠাকুমার চোখে জল এসে গেল। আর বলিস না, ছেলেটা আমাকে যেন কি মায়া দিয়ে গেছিল। আজও তাকে ভুলতে পারিনি রে। বিদেশে কি আর কখনো আসেনি? না, তার প্রিয় একতারাটাও নিয়ে যায়নি। কোথায় সেটা? আমার ঘরে, আমার মাথার কাছে টাঙিয়ে রেখেছি। এক দৌড়ে গিয়ে নির্ভয় একতারাটা নিয়ে এলো। এটা তার তো ছেঁড়া। নির্ভয় অনেক চেষ্টা করলো, কিন্তু একতারাটা বাজল না। রাতে নির্ভয় এক অদ্ভুত স্বপ্ন দেখল। শোবার ঘরের সামনে লম্বা বারান্দা, তার শেষে একটা ছোট্ট কুঠুরি, দরজায় তালা। উপরে একসময় রঙিন কাচ ছিল, এখন সব ভাঙা। স্বপ্নে নির্ভয় দেখল ভাঙা কাচ দিয়ে জ্যোৎস্নার আলো ঢুকছে কুঠুরির ভেতর। সেখানে একটা কঙ্কাল পড়ে আছে, মুখে যেন দাঁত বের করা হাসি, 2 হাত বুকের মধ্যে রাখা। হঠাৎ হাত দুটো নড়তে শুরু করলো, মুখ থেকে ভেসে আসছে অস্পষ্ট আর্তনাদ। ভয়ে বাষ্পীতেই নির্ভয়ের ঘুম ভেঙে গেল। তবুও সাহস করে সে কুঠুরির দিকে এগিয়ে গেল। স্বপ্ন কি সত্যি হতে পারে? না, মিথ্যে স্বপ্ন। কুঠুরির ভেতরে শুধু কিছু ভাঙা তরঙ্গ ছাড়া আর কিছুই নেই। নির্ভয় আবার বিছানায় ফিরে গেল। সকালে উঠে সে ঠাকুমা আর কাকাকে সব স্বপ্নের কথা বলল। ঠাকুমা অজানা আশঙ্কায় ভয়ে কেঁপে উঠলেন। কাকার চোখ দুটো কৌতূহলে তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি একের পর এক প্রশ্ন করতে লাগলেন নির্ভয়কে। সব লিখে নিলেন ডায়েরিতে। দেখো বাবা, একটু সাবধানে থেকো। হেসে কাকা চলে গেলেন। ঠাকুমার নির্ভয় অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল।
আবার রাত নামলো। বাইরে ঝোড়ো হাওয়া, বাগানের গাছগুলোর মাথায় যেন কোনো অশান্ত দানব নাচছে। আকাশ মেঘে ঢাকা। শোবার আগে নির্ভয় জানলা দিয়ে বাইরে তাকালো। তার মনে হলো ঝড়ের হাওয়ায় যেন অশরীরীদের এক অন্তহীন মিছিল ভেসে যাচ্ছে। গাছের মাথায় তাদের পায়ের শব্দ, বাতাসে তাদের আর্তনাদ। ঝন করে জানালা বন্ধ করে নির্ভয় শুয়ে পড়ল। কয়েকদিন পরের ঘটনা। সারা দিন নিশাকরবাবু স্টাডি রুমে কাটালেন। বিকেলেও বেরোলেন না। মাঝে মাঝে আলমারি খোলার শব্দ শোনা যাচ্ছিল। সারা দিন বই পড়লেন। খেতেও যাননি। সকালে স্টাডি রুমে ঢোকার আগে বলে গিয়েছিলেন, আজ আমি উপবাসে আছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে, সাবধান। সন্ধ্যা নামল। চারিদিকে অন্ধকার। খট খট খট। স্টাডি রুমের দরজা খুলে নিশাকরবাবু বেরিয়ে এলেন। সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। চুল এলোমেলো, কপালে রক্তচন্দনের ত্রিপুণ্ডক, চোখে এক অদ্ভুত তীব্রতা, ঠোঁটে আত্মবিশ্বাসের ছাপ, গায়ে লাল পোশাক, পায়ে কাঠের খড়ম। খট খট খট। নিচের পড়ার ঘরে নির্ভয় চমকে তাকালো। দেখল কাকা ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইশারা করছেন। ইশারায় তাকে বসতে বলে কাকা একটা চেয়ার টেনে বসলেন। শোনো নির্ভয়, আজ রাত 11টায় স্টাডি রুমে আমার সঙ্গে দেখা করবে। রাত 11টা, স্টাডি রুম, সেই ভয়ঙ্কর ঘর। নির্ভয়ের বুক ধড়ফড় করতে লাগলো। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। 11টার আগে এসো না, আমি ব্যস্ত থাকব। আজ তোমাকে এমন কিছু দেখাবো যা তোমার ভবিষ্যতের জন্য খুব দরকারি। তাহলে আসবে কেমন? আজ্ঞে আচ্ছা। নিশাকরবাবু উঠে দাঁড়ালেন। দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকালেন। শোনো, তুমি একাই আসবে, আর এই কথা কাউকে বলবে না, মাসিমাকেও না, বাঞ্ছাকেও না। নির্ভয় মাথা নেড়ে সম্মতি জানালো। নিশাকরবাবু চলে গেলেন। খড়মের শব্দ ভেসে এলো। খট খট খট। রাত 10টা। নির্ভয়ের ঘর। দুরু দুরু বুকে নির্ভয় অপেক্ষা করছে। পড়া শেষ করে উপরে উঠতে গিয়ে নির্ভয় দেখল কাকার স্টাডি রুমের দরজাটা একটু ফাঁক। সেই ফাঁক দিয়ে সে দেখল অজিন চর্ম ঢাকা টেবিলের উপরে একটা বড় ধূপদান রাখা। হাতে একটা রূপোর কৌটো নিয়ে নিশাকরবাবু তাতে কিছু ছড়িয়ে দিচ্ছেন আর নিচু গলায় কিছু মন্ত্রের মতো বলছেন। তীব্র গন্ধ আর ধোঁয়ায় ঘর ভরে গেছে। টেবিলের এক কোণে একটা মানুষের কঙ্কাল রাখা। দৃশ্যটা মনে পড়তেই নির্ভয় নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। গিয়ে দাঁড়ালো জানালার পাশে। শান্ত স্তব্ধ রাত, আকাশে ভরা চাঁদ। দূর থেকে ভেসে আসছে অদ্ভুত কিছু শব্দ। হয়তো রাতের পাখির ডাক, হয়তো পেঁচা, আবার হয়তো অন্য কিছু, ঠিক বোঝা যাচ্ছে না। শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, আরও কাছে, আরও। হঠাৎ বাগানের কাছে এসে শব্দটা থেমে গেল। নির্ভয় কান পেতেই রইল, কিন্তু আর কোনো শব্দ নেই। আবার নিস্তব্ধতা। আকাশে চাঁদ ঝলমল করছে। নির্ভয় একটু নিশ্চিন্ত হলো। এখনো 11টা বাজতে দেরি আছে। জানালা বন্ধ করে বিছানায় শুয়ে বই পড়তে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল স্টাডি রুমের নিচে বাগানের পথে দাঁড়িয়ে আছে একটা ছেলে আর একটা মেয়ে। তারা তাকিয়ে আছে নির্ভয়ের জানালার দিকে। মেয়েটাকে দেখেই নির্ভয়ের মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই কঙ্কাল। মুখে অদ্ভুত হাসি, 2 হাত বুকের উপরে। আর ছেলেটা রোগা ক্লান্ত চেহারা, বাঁকা আঙুল মেলে 2 হাত তুলে ধরেছে, যেন কিছু ধরতে চাইছে। চাঁদের আলোয় তার লম্বা নখগুলো ঝকঝক করছে ধারালো ছুরির মতো। ছেলেটার বুকের বাঁদিকে বড় একটা ক্ষত, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মাত্র 1 মুহূর্ত, তারপরেই তারা অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই দেয়ালের ঘড়িতে 11টা বাজল। স্টাডি রুমে যাওয়ার সময় হয়ে গেছে। টেবিল ল্যাম্প হাতে নিয়ে দরজা খুলল নির্ভয়। সারা শরীর তখন কাঁপছে তার, বুক ধড়ফড় করছে। তবুও যেতে হবে। নির্ভয় ভীত নয়। স্টাডি রুমের দরজা বন্ধ। কাকা,
পুরনো বাড়ির ভেতর প্রতিধ্বনি উঠল, কা কা। নির্ভয় শুনতে পেল ভিতরে কাকা যেন কথা বলছেন। হঠাৎ একটা চিৎকার, কিন্তু মাঝ পথেই থেমে গেল কেন? তবে কি তিনিও সেই রহস্যময় ছেলে মেয়েকে দেখেছেন? আবার চারিদিক নিস্তব্ধ। নির্ভয় জোরে দরজায় লাথি মারল, দরজা খুলে গেল। ভেতরে নিশাকর বাবুর নিথর দেহ চেয়ারে হেলে পড়ে আছে, মাথাটা পিছনে ঝুলে গেছে, মুখে আঁকা ভয়, রাগ আর যন্ত্রণার ছাপ। বুকের বাঁদিকে গভীর ক্ষত, হৃৎপিণ্ড বেরিয়ে আছে, তবুও তার হাতে কোনো রক্ত নেই। টেবিলের উপরে পড়ে আছে একটা বড় ধারালো খড়গ, তাতেও রক্তের দাগ নেই। পরম বিস্ময়, টেবিলের উপরে কয়েকটা কাগজ ছড়ানো, সবই নিশাকর বাবুর নিজের হাতে লেখা। রুদ্ধ শ্বাসে নির্ভয় পড়তে লাগলো। আমাদের আধুনিক সভ্যতার চোখে এটা বর্বরতা মনে হলেও এমন কিছু সাধনার পথ আছে যেগুলোর মাধ্যমে মানুষের ভেতরের শক্তিকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এমনটাই বিশ্বাস করতেন এক শ্রেণীর প্রাচীন সাধকরা। যেমন একজন মানুষের ব্যক্তিত্ব পুরোপুরি নিজের মধ্যে গ্রহণ করে অন্য একজন মানুষ প্রকৃতির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারে। এইসব কথার সত্যতা প্রমাণ করতেই আমি আমার জীবনের গত 20 বছর কাটিয়েছি। কিন্তু আমার পরীক্ষা চালানোর জন্য শুধু সেই সব মানুষকেই বেছে নিয়েছি যাদের মৃত্যুতে সমাজের কোনো বড় ক্ষতি হবে না। আমার প্রথম শিকার ছিল একটি জিপসি মেয়ে, তারপর পেয়েছিলাম একটি বিদেশি ছেলে, নাম বিদেশিয়া। আমার শেষ শিকার শুনে অবাক হবেন না, সে আমার নিজের ভাইপো। আজ রাত 11টায় তার আত্মদান করার সময়। জীবিত মানুষের হৃৎপিণ্ড বের করে সেটাকে পুড়িয়ে ছাই বানিয়ে তারপর বিশেষ কারণে মিশিয়ে এক নিঃশ্বাসে পান করানো, এটাই অন্য মানুষের শক্তি অর্জনের সবচেয়ে কার্যকর উপায়। এই মৃতদের আত্মাকে সাধারণ মানুষ ভূত বলে। আজ আমি শুধু একটা কথাই ভাবছি, যদি আমার এই পরীক্ষা সফল হয় তাহলে আমি এমন এক শক্তি অর্জন করব যাতে আমি হয়ে উঠব এক অতিমানব, মৃত্যুকে জয় করতে পারবো। পরদিন পুলিশ এলো, তদন্ত শুরু হলো। অনেক জেরা করার পর নিশাকর বাবুর দেহ মর্গে পাঠানো হলো। করোনারের রায়ে বলা হলো স্টাডি রুমের দরজা খোলা ছিল, তাই গভীর রাতে কোনো বন্য বিড়ালের আক্রমণেই শ্রী নিশাকর নন্দীর মৃত্যু হয়েছে। কিন্তু একমাত্র নির্ভয় জানে এই মৃত্যুর পেছনে আছে অন্য কিছু। নিঝুম রাতে যারা দূর প্রান্তর পেরিয়ে আসে নিঃশব্দ পায়ে, যাদের কণ্ঠে শোনা যায় রাতের পাখির মতো ভয়ঙ্কর ডাক, চাঁদের আলোয় যাদের লম্বা শুকনো আঙুলগুলো ঝকঝক করে ধারালো ছুরির মতো,